ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা চঞ্চল স্যারের ফিজিক্স ফার্স্ট চ্যানেলে এসে গেছি। আজকে আমরা নবম শ্রেণীর তাপ অধ্যায়টি পড়ব। তাপ, তোমরা ছোটোবেলা থেকেই তাপের বিভিন্ন রকম প্রয়োগ জেনেছো। তাপ কি? তাপ হলো এক প্রকার শক্তি, যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু শীতল হয়। তোমরা ক্লাস 7-এ বিভিন্ন জিনিস জেনেছো যে তাপের সিজিএস পদ্ধতিতে একক কি? ক্যালোরি, এবং এসআই পদ্ধতিতে একক হচ্ছে জুল। তাপ মাপা যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। অনেকের তোমাদের ধারণা থাকতে পারে থার্মোমিটার, কিন্তু থার্মোমিটার দিয়ে তাপ মাপা হয় না, থার্মোমিটার দিয়ে উষ্ণতা বা তাপমাত্রা মাপা হয়। তো এই যে বললাম সিজিএস পদ্ধতিতে একক ক্যালোরি এবং এসআই পদ্ধতিতে জুল, এবার আমরা একটু এই এক ক্যালোরির একটু সংজ্ঞাটা জানব। কি এক ক্যালোরি তাপ বলতে? কতটা তাপ? বলছি যে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি তাপ বলে। এই যে 1 ডিগ্রি সি বৃদ্ধি করা হচ্ছে, এই বৃদ্ধিটা কিন্তু সব জায়গায় সমান তাপ লাগবে না। যেমন ধরো যদি কোনো একটা জলের উষ্ণতা থাকে ধরো 12 ডিগ্রি, 12 ডিগ্রি থেকে 13 ডিগ্রি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, সেই একই যে 1 ডিগ্রি ধরো এটা আছে 48 ডিগ্রি, 48 থেকে 49 ডিগ্রি করব, তাহলে এই 12 থেকে 13 ডিগ্রি করতে যে তাপের প্রয়োজন আর 48 থেকে 49-এ বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন, এই দুটো কিন্তু সমান হবে না। এর জন্য আমাদের এই ক্যালোরির পরিবর্তে একটা গড় ক্যালোরির ব্যবহার করা হয়। এটা কি জিনিস? বলছে 1 গ্রাম বিশুদ্ধ জল 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে 100 দ্বারা ভাগ করলে যে পরিমাণ তাপ পাওয়া যায় তাকে গড় ক্যালোরি বলে। তাহলে পুরো 0 থেকে 100, তাহলে 1 করে 100 ঘর বাড়াবো, তাহলে 100 ঘর বৃদ্ধি করে 100 দিয়ে ভাগ করব, তাহলেই কি পেয়ে যাব? গড় ক্যালোরি। এবার এই যে গড় ক্যালোরির মানটা পাবো, সেটা দেখো একটা মজার জিনিস আছে যেটাকে বলা হচ্ছে 15 ডিগ্রি সি ক্যালোরি। যে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সি থেকে 15.5 ডিগ্রি সি পর্যন্ত বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই গড় ক্যালোরির সমান হয়, মানে সেটা ওই গড় ক্যালোরির সমান হয়। তাহলে এই 14.5 আর 15.5 এর গড় কত? 15। তাহলে এই 15 ডিগ্রি সি, ওই জন্য একে বলা হচ্ছে 15 ডিগ্রি সি ক্যালোরি। তাহলে এর মানটা হচ্ছে গড় ক্যালোরির সমান। এবার এটা সিজিএস পদ্ধতির গেল। এসআই পদ্ধতিতে কি? জুল। তাহলে 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 কেলভিন বা 1 ডিগ্রি সি। এখানে ডিগ্রি সি কেন ব্যবহার করা হচ্ছে? কারণ আমরা জানি যে দুটো উষ্ণতার পার্থক্য 1 কেলভিন সমানই হচ্ছে দুটো উষ্ণতার পার্থক্য 1 ডিগ্রি সি, দুটোই সমান। বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তার 1/4200 অংশকে 1 জুল তাপ বলে। তাহলে 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটা হচ্ছে ক্যালোরি আর জুলের মধ্যে সম্পর্ক। আবার 1 জুল সমান 0.24 ক্যালোরি। এবার দেখতে হবে এই যে তাপ, এই তাপের আবার বিভিন্ন রকম প্রকারভেদ আছে। একটা তাপ আছে যে তাপটা হচ্ছে প্রয়োগ করলে উষ্ণতা বৃদ্ধি পায় আর বর্জন করলে উষ্ণতা হ্রাস পায়, এই তাপটাকে বলা হচ্ছে বোধগম্য তাপ। এটাকে কিন্তু ক্যালোরিমিটার দিয়ে পরিমাপ করা যায়। আর একটা তাপ যেটা হচ্ছে অবস্থার পরিবর্তন ঘটায়। তোমরা জানো যে অবস্থার পরিবর্তন ঘটানোর সময় উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, এই তাপটাকে বলে লীন তাপ। এই লীন তাপকে কিন্তু ক্যালোরিমিটার দিয়ে পরিমাপও করা যায় না। আর একটা তাপ, যেই তাপটাকে বলা হচ্ছে বিকীর্ণ তাপ, যেটা হচ্ছে বিকিরণ করে, সরাসরি বিকিরণ করবে, এটা হচ্ছে বিকীর্ণ তাপ। এবার কোনো বস্তুকে তাপ দিলে বা তাপ বর্জন করলে তা যে উষ্ণ বা শীতল হয় সেটা 3টে বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর কি? বস্তুর ভর। হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ এইচ ভরের সমানুপাতিক। তাহলে বস্তুর ভরের সমানুপাতিক, এইচ সমানুপাতিক এম। উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, তাহলে গৃহীত বা বর্জিত তাপ
তার উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সমানুপাতিক, H সমানুপাতিক T। এবার 3 নম্বর, বস্তুর উপাদান। বলছে গৃহীত বা বর্জিত তাপ বস্তুর উপাদানের উপর অবশ্যই নির্ভরশীল। তাহলে কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ যদি H হয়, প্লাস Hটা সমান কি লেখা যায়, বস্তুর ভর M গুণিত আপেক্ষিক তাপ S গুণিত উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, সেটা হচ্ছে T। তাহলে H সমান MS T। এবার হচ্ছে আমরা এই যে S বললাম আপেক্ষিক তাপ, এই আপেক্ষিক তাপ বিষয়টা কি সেটা আমাদের জানতে হবে। আপেক্ষিক তাপ বিষয়টা কি বলছে, একক ভরের কোনো পদার্থের, মনে রাখতে হবে এই যে পদার্থের, এই পদার্থ, এই কথাটা কিন্তু অবশ্যই পদার্থই লিখতে হবে। আমাদের একটা ভুল ধারণা আছে যে বস্তু আর পদার্থ সমান, তো বস্তু আর পদার্থ কিন্তু একই বিষয় নয়। কি বিষয়? বস্তু হচ্ছে যে কোনো জিনিস হতে পারে, ধরো একটা লোহার বাটখারা, লোহার হাতুড়ি, লোহার পেরেক, তাহলে এই হাতুড়ি, পেরেক, বাটখারা এগুলো হচ্ছে সব বস্তু। আর পদার্থটা কি, যেটা দিয়ে তৈরি, অর্থাৎ উপাদানটা হলো পদার্থ। এখানে পদার্থ মানে হচ্ছে লোহাটা। এর জন্যই আপেক্ষিক তাপ কিন্তু বস্তুর ধর্ম নয়, আপেক্ষিক তাপ হচ্ছে পদার্থের ধর্ম। তার জন্য এখানে বস্তুর পরিবর্তে পদার্থ লিখতে হবে, বস্তু বললে কিন্তু এটা ভুল। তাহলে একক ভরের কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। এর একক কি? সিজিএস পদ্ধতিতে ক্যালোরি, গ্রাম ইনভার্স, ডিগ্রি সি ইনভার্স, আর যেটাকে লেখা হচ্ছে দেখো ইংরাজিতে ক্যালোরি, গ্রাম ইনভার্স, ডিগ্রি সি ইনভার্স। আর এসআই পদ্ধতিতে কি? জুল, কেজি ইনভার্স, কেলভিন ইনভার্স। তো কোনো কোনো বইয়ে লেখা থাকতে পারে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সি অথবা জুল পার কেজি কেলভিন। তো নিচে কেজি পার কেলভিন আর কিন্তু হবে না, কেজি ড্যাশ দিয়ে কেলভিন। যেমন ধরো এইভাবে লেখা যেতে পারে, জুল পার কেজি কেলভিন এইভাবে কিন্তু লেখা যাবে না। যেটা লেখা যেতে পারে সেটা হচ্ছে জুল পার কেজি ড্যাশ দিয়ে কেলভিন, তাহলে কিন্তু এটা লেখা মানে ঠিকঠাক হবে। আর একটা অন্য একটা ধারণা অনুযায়ী আপেক্ষিক তাপের একটা অন্য সংজ্ঞা আছে। কি বলছে, কোনো নির্দিষ্ট ভরের পদার্থখণ্ডের নির্দিষ্ট উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তা সমভর বিশুদ্ধ জলের উষ্ণতা সমপরিমাণ বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের যত গুণ সেই সংখ্যাই হলো ওই পদার্থখণ্ডের আপেক্ষিক তাপ। তাহলে এটা কিন্তু জলের সহিত এটা একটা তুলনামূলক সংখ্যা। তাহলে এই ধারণা অনুযায়ী যেহেতু এটা তুলনামূলক সংখ্যা, দুটি তাপের অনুপাত, তাই এটার কিন্তু কোনো একক নেই। তো আমরা সাধারণভাবে কিন্তু আপেক্ষিক তাপের একক আছে এটাই ধরে নিই। এবার একটা ইম্পর্টেন্ট বিষয় আছে যে ক্যালোরিমিতির মূলনীতি। তো এই আপেক্ষিক তাপ এইটা জেনে গেছি কি কি পদ্ধতিতে যে তাপের বর্জন বা গ্রহণ হয়, এটা কি কি বিষয় কাজে লাগে সেটা জেনে গেছি। এবার আমরা জানবো যে ক্যালোরিমিতির মূলনীতি, মানে দুটো বস্তু যদি ভিন্ন উষ্ণতার হয় তাহলে যদি তাদেরকে সংস্পর্শে রাখা হয় তাদের মধ্যে যে তাপীয় আদান প্রদান হবে তা সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা দেখব। তো অবশ্যই তাপীয় সাম্যের দরুন কি হবে, বেশি উষ্ণ বস্তু থেকে কম উষ্ণ বস্তু অর্থাৎ শীতল বস্তু যাকে বলি সেই দিকে তাপ যাবে। তাহলে এই তাপ কতক্ষণ চলবে? যতক্ষণ না দুটো বস্তুরই উষ্ণতা সমান হয়ে যায়। তাহলে এই অবস্থায় হবে কি, উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। এটার যদি আমরা একটুখানি ব্যাখ্যাটা দেখতে চাই তাহলে কি দেখা যাবে, দেখো যে দুটো ভিন্ন বস্তু নেওয়া হলো এ বি, যাদের ভর যথাক্রমে M1 S1 T1 এবং M2 S2 T2। এক্ষেত্রে T1টা গ্রেটার দ্যান T2, তাহলে কোন দিকে তাপ যাবে? এ থেকে বি এর দিকে তাপ যাবে।
তাহলে দেখো তাপীয় সাম্যাবস্থার এটা পূর্বে। এবার যখন সাম্যাবস্থায় আসছে ধরে নিচ্ছি যে উভয়ের তাপমাত্রা হয়ে গেল টি, অবশ্যই কি হবে, টিটা হয়ে যাবে T1 থেকে ছোট কিন্তু T2 থেকে বড়, কারণ আস্তে আস্তে এ বস্তুটা তাপ হারিয়ে উষ্ণতা কমে যাবে, নিয়ে টি হবে। আবার এইটা শীতল বস্তুটা আস্তে আস্তে তাপ গ্রহণ করে উষ্ণ হয়ে টিতে পৌঁছে যাবে। তাহলে চূড়ান্ত উষ্ণতা টি হলে ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী উষ্ণ বস্তু অর্থাৎ এ বস্তু কর্তৃক বর্জিত তাপ কত হবে, M1S1 T1 মাইনাস টি, আর শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ কত হবে, M2S2 T মাইনাস T2, মানে এটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী কি হলো, M1S1 ইন্টু T1 মাইনাস টি সমান M2S2 T মাইনাস T2। তাহলে এই দুটো কিন্তু সমান। এবার ক্যালোরিমিতির মূলনীতি প্রযোজ্য হওয়ার শর্ত, যে ক্যালোরিমিতির মূলনীতি প্রযোজ্য হতে গেলে কিছু শর্ত অবশ্যই মানতে হবে। যেমন যে দুটো বস্তু ক্যালোরিমিতির মূলনীতি মানে দেখব সেই দুটোর মধ্যেই তাপের আদান প্রদান হতে হবে, কোনো রকম বাইরে থেকে তাপের আদান প্রদান হওয়া চলবে না। বস্তু দুটির মধ্যে কোনো রূপ রাসায়নিক বিক্রিয়া হওয়া চলবে না। বস্তু দুটিকে যে ক্যালোরিমিটারে রাখা হবে, মানে ক্যালোরিমিটারের তরল যদি একটা বস্তু হয় এবং অন্য একটি কঠিন যদি বস্তু হয়, তাহলে অবশ্যই কঠিন বস্তুটিকে ক্যালোরিমিটারের তরলে দ্রবীভূত হওয়া চলবে না। তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়াতে আদান হলে কি সমস্যা হবে, এটা হচ্ছে তাপগ্রাহী বা তাপমোচী বিক্রিয়া হতে, তাহলে তাপের আদান প্রদান একটা বাড়তি তাপের একটা চলে আসতে পারে, তাহলে এটাও হওয়া, তাহলে এই তিনটে শর্ত অবশ্যই মানতে হবে। এবার নেক্সট যেটা দেখব যে কার্য ও তাপের তুল্যতা। তোমরা যদি দুটো হাতে তালুতে ঘষে দেখো একবার কি হচ্ছে, দুটো তালুতে ঘষে একবার গালে হাতটা ঠেকাও, হয়েছে, ঠিকই আছো? কি দেখলে? দেখলে যে হাতটা গরম হয়ে গেছে। তো হঠাৎ গরম হলো কেন? তাপ কোত্থেকে এলো? গরম অর্থাৎ তাপ সৃষ্টি হয়েছে। তো কিভাবে এলো? তাহলে আমরা যে কাজ করলাম দুটো হাতে করে, এই কাজ কি হয়েছে, এই মানে যান্ত্রিক শক্তি কি হয়েছে, তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। আবার ধরো যে স্টিম ইঞ্জিন বা বিদ্যুৎ, তাপ বিদ্যুৎ, তাই তাপ বিদ্যুৎ আবার কি হয়, তাপ শক্তি থেকে কিন্তু তড়িৎ শক্তি হয়, বা আবার তার থেকে যান্ত্রিক শক্তি পাবো। তাহলে তাপ প্রয়োগ করেও বিভিন্ন কাজ করা যায়, আবার কাজ করলে তাপ উৎপন্ন হয়। তাহলে এরা কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত। তাহলে কার্যকে যদি সম্পূর্ণরূপে তাপে কিংবা তাপকে সম্পূর্ণরূপে কার্যে রূপান্তরিত করা হলে কৃতকার্য ও রূপান্তরিত তাপ পরস্পরের সমানুপাতিক হয়। এই যদি এবার ডব্লু পরিমাণ কার্যের সম্পূর্ণ রূপান্তরিত করা হলে এইচ পরিমাণ তাপ উৎপন্ন হয়, তাহলে ডব্লু প্রপোর্শনাল টু এইচ, অর্থাৎ ডব্লু সমানুপাতিক এইচ, বা ডব্লু সমান হয়ে যাবে জে এইচ, যেখানে এই জে কে বলা হচ্ছে জুল তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে যে এটা হচ্ছে একটা ধ্রুবক, তাহলে এইচ যদি 1 হয় ডব্লু সমান হয়ে যাবে কি জে। তাহলে H1 মানে কি, তাপ হচ্ছে একক। তাহলে দেখো সংজ্ঞাটা যদি জে দিতে হয় কি হবে, একক পরিমাণ তাপ উৎপন্ন করতে প্রয়োজনীয় কৃতকার্যই হলো কি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তা সিজিএস পদ্ধতিতে জে এর মান হয় 4.2 ইন্টু 10⁷ আর্গ পার ক্যালোরি, আর এসআই পদ্ধতিতে হয়ে যাবে এটা 1। কেন 4.2 ইন্টু 10⁷ আর্গ মানে কি, এক মানে 4.2 জুল, আবার 1 ক্যালোরি মানে 4.2 জুল, তাহলে উপরে 4.2 জুল বাই নিচে 4.2 জুল, তাহলে এইটা কেটে যে হয়ে যাবে কি 1। তাহলে এসআই পদ্ধতিতে কিন্তু জে এর কোনো একক নেই, এটা এককবিহীন রাশি। এবার আমরা আসবো লিন তাপ।
তো লীন তাপ নামটা শুনেই মনে হচ্ছে লীন হয়ে যায়, বিলীন হয়ে যায়। কোথায় বিলীন হয়ে যায়? পদার্থের মধ্যে বিলীন হয়ে যায়। এই তাপ দিলে কোনো রূপ উষ্ণতার পরিবর্তন হয় না। সাধারণভাবে বোধগম্য তাপে আমরা যেটা তাপ প্রয়োগ করলে উষ্ণতা বৃদ্ধি এবং তাপ বর্জন করলে যে উষ্ণতা হ্রাস হয়, লীন তাপে কিন্তু এটা হয় না। লীন তাপ তাহলে কী কাজে লাগে? অবস্থার পরিবর্তন করতে কাজে লাগে। তো দেখো, পদার্থের তিনটে অবস্থা: কঠিন, তরল ও গ্যাসীয়। কঠিনকে তাপ দিলে তরল, এটার পদ্ধতির নাম গলন। তরলকে তাপ দিলে গ্যাসীয়, যার পদ্ধতির নাম বাষ্পীভবন। আবার উল্টো দিকে গ্যাসীয় থেকে যদি তাপ নিষ্কাশন করে দেওয়া হয়, সেটা হবে তরল, যেটা ঘনীভবন। তরল থেকে তাপ নিষ্কাশন করলে কঠিন, যেটাকে বলছি কঠিনীভবন। তাহলে লীন তাপ কাকে বলবো? লীন তাপের সময় কিন্তু বস্তুর উষ্ণতার কোনো রূপ পরিবর্তন হয় না, শুধুমাত্র এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয়। তাহলে লীন তাপের সংজ্ঞা বলতে গেলে দেখো কি বলবো, বলছে প্রমাণ চাপে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয়, তাকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লীন তাপ বলা হয়। ওই অবস্থার পরিবর্তনে যদি গলন হয়, গলনের লীন তাপ; বাষ্পীভবন হলে বাষ্পীভবনের লীন তাপ। তা লীন তাপের একক কি হবে? অবশ্যই দেখো, যেহেতু এটা একক ভর বলা হয়েছে, তাহলে কি হবে? ভর দিয়ে ভাগ। তাহলে সিজিএস পদ্ধতিতে হয়ে যাবে ক্যালোরি পার গ্রাম, আর এসআই পদ্ধতিতে হবে জুল পার কেজি। যদি মাত্রা জিজ্ঞাসা করে কি হবে? তাহলে লীন তাপ অবশ্যই তাপের মাত্রা বাই ভরের মাত্রা। তাপ মানে কি? এক প্রকার শক্তি, তাহলে শক্তির মাত্রা বাই ভরের মাত্রা। তাহলে mL²T-2 বাই এম। তাহলে এম এখানে কেটে গেল, তাহলে রইল কি? L²T-2। তাহলে এখন একটা প্রশ্ন আসতে পারে যে এই লীন তাপ তো কোনো রকম বস্তুর উষ্ণতা পরিবর্তন করলো না, তাহলে গেল কোথায়? কোথায় গেল? যে একটা যখন বস্তু কঠিন থাকে, তাদের যে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল অনেক তীব্র হয়। আবার সেটাই যখন তরল হয়ে যায়, তাদের মধ্যে কিন্তু এই তীব্রতাটা কিছুটা কমে যায়। তাহলে কঠিন থেকে তরল করার জন্য কি করতে হবে? অণুগুলোর মধ্যে দূরত্ব বৃদ্ধি করতে হবে, তবেই তীব্রতাটা কমবে। তাহলে এই দূরত্ব বৃদ্ধি করার কাজটা কে করবে? দূরত্ব বৃদ্ধি করার কাজটা করবে লীন তাপ। তাহলে জ্যামিতিক সজ্জা কী করবে? ভেঙে দেবে। তাহলে লীন তাপ কিন্তু নষ্ট হয় না। তাহলে দুটো অণুগুলির মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটাকে কম করছে, অর্থাৎ সজ্জাটাকে নূতন করে দিচ্ছে। এবার আসা যাক লীন তাপের প্রকারভেদ। চার রকমের অবস্থার পরিবর্তন, তাহলে চার ধরনের লীন তাপ হবে অবশ্যই। তাহলে এখন গলনের লীন তাপ। গলনের লীন তাপ বুঝতেই পারছো যে প্রমাণ চাপে একক ভরের কোনো কঠিন বস্তুর উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে সম্পূর্ণরূপে তরলে পরিণত করতে যে তাপ লাগে, তাকে ওই বস্তুর গলনের লীন তাপ বলে। তাহলে এখন আমরা সংজ্ঞাটা বিশেষ না দেখে কিছু উদাহরণ দেখব। যে বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি প্রতি গ্রাম। এটা বলতে কি বুঝি? বলছে প্রমাণ চাপে 0 ডিগ্রি সি উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ বরফ, অবশ্যই বিশুদ্ধ হতে হবে, যদি বরফের সঙ্গে অন্য কিছু মিশে থাকে তাহলে এই মানটা কিন্তু নাও হতে পারে 80 ক্যালোরি। তা বিশুদ্ধ বরফকে 0 ডিগ্রি সি এর 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপের প্রয়োজন হয়। এসআই পদ্ধতিতে এর মানটা কত হয়ে যাবে? 3.36 × 10⁵ জুল পার কেজি। এবার বাষ্পীভবনের লীন তাপ কত? 2 নম্বর। সিজিএস পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম, আর এসআই পদ্ধতিতে এটা হয়ে যাবে 22.68 × 10⁵ জুল পার কেজি। কোশ্চেন আসতে পারে এটার মানে কি? যেমন বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি প্রতি গ্রাম বলতে কি বোঝো? তাহলে জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতেই বা কি বুঝি? যে প্রমাণ চাপে 100 ডিগ্রি সি এর 1 গ্রাম বিশুদ্ধ জল, এখানেও অবশ্যই বিশুদ্ধ, কারণ
জল, বিশুদ্ধ জল 100 ডিগ্রিতে ফোটে, লবণ মিশিয়ে দিলেই কিন্তু সেটা 120 ডিগ্রিতে ফুটবে বা 109 ডিগ্রিতে ফুটতে পারে। তাহলে বিশুদ্ধ জলকে ফুটিয়ে 100 ডিগ্রি এর বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপের প্রয়োজন হবে। তাহলে আরও দু রকমের লিনতাপ আছে, ঘনীভবনের লিনতাপ এবং কঠিনীভবনের লিনতাপ। তো গলনের লিনতাপ আর কঠিনীভবনের লিনতাপটা মানটা একই হবে, ওটা শুধু তাপ গ্রহণ, এটা তাপ বর্জন। একই রকমভাবে যে বাষ্পীভবনের লিনতাপ আর ঘনীভবনের লিনতাপের মান একই হবে, একই রকম জিনিস। এবারে গলনের উষ্ণতা সময় লেখচিত্র যদি অঙ্কন করি, কী হবে, একটা কঠিন পদার্থকে আমি তাপ প্রয়োগ করছি, তাপ প্রয়োগ করলে কী হবে, আস্তে আস্তে উষ্ণতা বৃদ্ধি পাবে। তাহলে যখন ধরে নিচ্ছি 0 টাইমে এ পজিশানে ছিল, এ বিন্দুতে ছিল উষ্ণতা, আস্তে আস্তে তাপ প্রয়োগ করায় সেটা কি হলো, এইখানে বি পজিশানে গেল। এই বিটা কি হচ্ছে, এটা হচ্ছে এদের গলনাঙ্ক, মানে গলন শুরু হলো। এবার গলন যখন শুরু হলো তখন এই কঠিন বস্তুটা কিছুটা কঠিন কিছুটা তরল, আস্তে আস্তে কি হচ্ছে, গলন শুরু হওয়ার পর আস্তে আস্তে কঠিন বস্তুটা আরও বেশি করে গলছে, গলতে গলতে সি যখন বিন্দুতে এলো তখন পুরো কঠিনটা গলে তরলে পরিণত হয়েছে। এই অবস্থায় কিন্তু দেখো উষ্ণতাটা কিন্তু স্থির হয়ে আছে। আবার যখন তরল হয়ে গেছে পুরোটা, তখন আবার তাপ প্রয়োগ করলে উষ্ণতা আবার বৃদ্ধি পাচ্ছে। এইভাবে একই রকমভাবে এটা হচ্ছে বৃদ্ধির সময় গেল। কঠিনীভবনের সময় কি হবে, কঠিনীভবনের সময় তাপ হ্রাস করা হচ্ছে। হ্রাস করা হলে কি হবে, ধরে নিচ্ছি একটা নির্দিষ্ট টাইম যখন থেকে শুরু করছি মাপা, সেই সময় এ পজিশানে ছিল, আস্তে 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 যখন জমতে শুরু করছে, হিমাঙ্কে এসে পৌঁছালো, তখন কী হলো, কঠিনীভবন শুরু হলো। এই সময় কি তরল আছে, কঠিনও আছে, অনেকটা একটু করে কঠিন হচ্ছে। এবার কি হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত পুরো তরলটা জমে কঠিনে পরিণত হয়, এই সময় যে বিসি রেখাটা, এটা কিন্তু একটা ভূমির সমান্তরাল, অর্থাৎ উষ্ণতাটা কিন্তু এখানে স্থির হয়ে আছে। আরও যত সময় যাবে আস্তে আস্তে তাপ কী হবে, যদি কমাতে শুরু করি তাহলে উষ্ণতা সিডি, এই যে রেখাটা, আরও কমতে থাকবে। এবার আমরা কি আসব, সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্প। সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্পে আমরা কি দেখব, সম্পৃক্ত বলতে কি বুঝি, তোমরা আগে সম্পৃক্ত সম্বন্ধে কিছু ধারণা আছে দ্রবণে। সম্পৃক্ত তাহলে কোনো একটা নির্দিষ্ট আবদ্ধ জায়গায় একটি নির্দিষ্ট উষ্ণতায় সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থেকে ওই স্থানকে সম্পৃক্ত করে, সেই অবস্থায় ওই স্থানের বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলে। এবং সম্পৃক্ত বাষ্প ওই স্থানে যে চাপ দেয় তাকে সম্পৃক্ত বাষ্পচাপ বলে। কিছুই বোঝা গেল না নিশ্চয়? বিষয়টা হলো, সম্পৃক্ত বিষয়টা আগে জানতে হবে কি জিনিস। সম্পৃক্ত বিষয়টা দেখো, যে ধরো প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে। তোমার 1 গ্লাস জলে 5 চামচ চিনি গুলে দিতে পারে, আরও যদি দাও কি হবে, একটা নির্দিষ্ট উষ্ণতায় অল্প হইতে একটু 2-4টে গললো, তারপরে কিন্তু আর গলবে না, মানে ওটা সম্পৃক্ত হয়ে গেছে। একই রকমভাবে একটা নির্দিষ্ট উষ্ণতায় বাতাসের কিন্তু জলীয় বাষ্প ধারণ ক্ষমতার একটা লিমিটেশন আছে। সর্বাধিক একটা মান অবধি বাতাস জলীয় বাষ্প ধরে রাখতে পারে, তার থেকে বেশি জলীয় বাষ্প হয়ে গেলে কিন্তু আর সেটা বাতাসের মধ্যে না থেকে ঝরে পড়বে। তাহলে একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা নির্দিষ্ট পরিমাণ বাতাসের মধ্যে যতটা জলীয় বাষ্প ম্যাক্সিমাম থাকা দরকার, মানে তার থেকে বেশি আর থাকতে পারবে না, সেইটা যদি থাকে তাহলে সেই বাষ্পকে বলবো সম্পৃক্ত বাষ্প। এবং এই অবস্থায় যে চাপ দেয় সেটাকে বলবো সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে অসম্পৃক্ত কি হবে, তাহলে ম্যাক্সিমাম যতটা থাকা উচিত ততটা যদি না থাকে তাহলে সেটা কি বলবো, অসম্পৃক্ত বাষ্প। আর ওই অবস্থায় যে চাপ দেবে সেটাই হয়ে যাবে কি, অসম্পৃক্ত বাষ্পচাপ। এই অসম্পৃক্ত বাষ্প কিন্তু অনেকটা গ্যাসের ন্যায় আচরণ করে, এর জন্য এটা বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে।
সম্পৃক্ত বাষ্প কিন্তু মেনে চলে না। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পার্থক্য। এবার জানবো যে আপেক্ষিক আর্দ্রতা। তো আপেক্ষিক আর্দ্রতা দেখেছো যে শীতকালে শুকনো থাকে, বর্ষাকালে অনেক ভিজে থাকে। শীতকালে শুকনো থাকে বলে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়, বর্ষাকালে জামা কাপড় মানে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকাতে চায় না। কেন? বাতাসে জলীয় বাষ্প কম বেশি থাকে বলে। তো এই যে বাতাসে জলীয় বাষ্প কম বেশি থাকে বলছি, এই বিষয়টাকে আপেক্ষিক আর্দ্রতা বা ইংরাজিতে হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। আর্দ্রতার ইংরাজি হিউমিডিটি আর আপেক্ষিক হচ্ছে রিলেটিভ। এবার দেখো হচ্ছে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুর মধ্যে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ ও একই উষ্ণতায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ, এই দুইয়ের অনুপাতকে ওই বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বলে। তাহলে কি হলো যে কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা নির্দিষ্ট পরিমাণ বাতাসে যতটা জলীয় বাষ্প আছে এবং ওই উষ্ণতায় ওই বাতাসকে সম্পৃক্ত করতে যতটা জলীয় বাষ্পের প্রয়োজন হবে, এই দুটোর অনুপাতকে যদি আমরা শতাংশে পরিণত করি, মানে 100 দিয়ে গুণ করি, তাহলে সেটাই মানে এত পার্সেন্ট আপেক্ষিক আর্দ্রতা, সেটাই হয়ে যাবে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতাকে শতাংশ দিয়ে স্থির করা হয় বা চিহ্নিত করা। এক্সাম্পল দিলে দেখা যাবে। বলছে কোনো এক স্থানের আপেক্ষিক আর্দ্রতা 50%। ইহার অর্থ কি? বলছে ঘরের উষ্ণতা একটি নির্দিষ্ট আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে জলীয় বাষ্পের প্রয়োজন তার শতকরা 50% জলীয় বাষ্প ওই বায়ুতে উপস্থিত আছে। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস জানবো, শিশিরাঙ্ক। তোমরা সবাই শিশির দেখেছো। শিশির কখন পড়ে? মোটামুটি হেমন্তকালে, মানে ঠিক পুজোর পর থেকে শিশির পড়ে। তো শিশির কখন পড়ে? নিশ্চয়ই একটু ঠান্ডা ঠান্ডা ভাব এলে তবেই শিশির পড়ে। তো বাতাসের এই যে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, এটা যত বাতাস গরম হয় তার কিন্তু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা তত বেশি, আর বাতাস যখন ঠান্ডা হয় তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়। এবার কি বলছে দেখো, বলছে ধরো এই 40 ডিগ্রি সি উষ্ণতায় একটা বাতাস সম্পৃক্ত আছে। এবার যদি ওটা কমে যায়, কমে 30 ডিগ্রি হয়ে যায়, কি হবে? আর তো অতটা জলীয় বাষ্প থাকতে পারবে না, তাহলে কিছুটা জলীয় বাষ্প কী হবে? ভারী হয়ে ঝরে পড়বে। আবার উল্টো দিকে ধরো কোনো একটা বাতাসের মধ্যে 35 ডিগ্রি উষ্ণতায় বাতাসটা অসম্পৃক্ত আছে, জলীয় বাষ্প যতটা মানে ম্যাক্সিমাম থাকা দরকার ততটা নেই। এবার যদি বাতাসের উষ্ণতা আস্তে আস্তে কমিয়ে ধরো 26 ডিগ্রি করা হলো, 26 ডিগ্রিতে দেখা গেল যে জলীয় বাষ্প দ্বারা বাতাসটা সম্পৃক্ত হয়ে গেছে। মানে 35 ডিগ্রিতে কিন্তু একই পরিমাণ জলীয় বাষ্প নিয়ে বাতাসটা অসম্পৃক্ত ছিল, ওটাই যখন কমতে থাকলো, যখন 26 ডিগ্রি এলো তখন কিন্তু বাতাসটা সম্পৃক্ত হয়ে গেল। তাহলে এই যে 26 ডিগ্রি সি উষ্ণতাটায় হয়ে যাচ্ছে ওই বায়ুর শিশিরাঙ্ক, মানে ওই জায়গায় এবার জলীয় বাষ্প সম্পৃক্ত হয়ে গেছে। ওর থেকে যদি কিছুটা কমানো যায় তাহলেই শিশির জমে যাবে। তাহলে শিশিরাঙ্কের সংজ্ঞা কী বলবো? যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা ঠিক সম্পৃক্ত হয়, সেই উষ্ণতাকে ওই বায়ুর শিশিরাঙ্ক বলে। তাহলে শিশিরাঙ্কের থেকে উষ্ণতা কমে গেলে কোনো স্থানের বায়ুর মধ্যে উপস্থিত কিছু পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলবিন্দুতে পরিণত হয় এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বিভিন্ন শীতল বস্তুর উপর জমে এই জলবিন্দুগুলোকে শিশির বলে। তাহলে কোনো স্থানের শিশিরাঙ্ক 15 ডিগ্রি সি বলতে কি বুঝো? বলছে ওই স্থানের বায়ু 15 ডিগ্রি সি এ এলে তাতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা ওটা সম্পৃক্ত হয়ে যায় এবং এর থেকে কম উষ্ণতায় তা শিশিরে পরিণত হয়ে যায়। বা সব সময় কি শিশির পড়ে? যে কোনো অবস্থায় শিশির পড়ার বিভিন্ন কিন্তু শর্ত আছে। প্রথম শর্ত কি? বাতাস স্থির থাকতে হবে।
বাতাস যদি স্থির না থাকে তাহলে কিন্তু কোনো জায়গা ভালো ঠান্ডা হবে না। তো জায়গাটা ঠান্ডা হতে গেলে অবশ্যই বাতাস ঠিক থাকতে হবে, না হলে কি হবে, কোনো একটা জায়গা ঠান্ডা হতে যাচ্ছে, পাশের যদি গরম বাতাস সেখানে জায়গাটা ছুটে আসে দখল করতে, তাহলে কি হবে, জায়গাটা ঠান্ডা হবে না, শিশির ভালো পড়বে না। মেঘহীন বাতাস, মেঘহীন হলে কি হবে, সহজেই যে তাপ সেটা বিকিরণ করে জায়গাটা ঠান্ডা হতে পারবে। জলীয় বাষ্পের পরিমাণ, জলীয় বাষ্প যত বেশি হবে তত কি হবে, শিশির জমার চান্স তত বেশি। বলছে তাপের উত্তম বিকিরক ও কুপরিবাহী বস্তুর উপস্থিতি। তাপের উত্তম বিকিরক থাকলে কি হবে, তাপের উত্তম বিকিরক থাকলে দ্রুত গতিতে তাপ বিকিরণ করে ঠান্ডা হতে পারবে, এবং কুপরিবাহী বস্তু থাকলে কি হবে, এ তাপ শোষণ করতে পারবে না, এ কিন্তু তাপ শোষণ না করতে পারলে অটোমেটিক এটা গরম হবে না, ঠান্ডা থাকবে। আর হচ্ছে ভূপৃষ্ঠের কাছাকাছি বস্তুর উপস্থিতি, যত বস্তু ভূপৃষ্ঠের কাছাকাছি থাকবে তত কিন্তু শিশির জমার চান্স বেশি। কেননা ভূপৃষ্ঠের কাছাকাছি থেকে মানে ভূপৃষ্ঠ কী হবে, তাপ বিকিরণ করবে, সেটা কি হবে, তাপটা উপরের দিকে উঠে যাবে। যদি বস্তুটা উপরের দিকে হয় তাহলে কিন্তু উপরের ওই গরমটা সর্বদা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠবে, তাই সেখানে শিশির জমার চান্স কমে যাবে উপরে। তাহলে ভূপৃষ্ঠে যত কাছাকাছি থাকবে শিশির তত ভালো হবে। তাহলে একটা কোশ্চেন আসতেই পারে যে ভূপৃষ্ঠের কাছাকাছি থাকা বস্তুর উপর শিশির বেশি পড়ে কেন। আর শিশির তো গেল, এবার কুয়াশা। কুয়াশা কি, শিশিরের বিষয়টা একই। রাতের বাতাস যদি স্থির থাকে আর বায়ুর উষ্ণতা যদি শিশিরাঙ্কের নিচে নেমে যায়, তাহলে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কি হবে, ছোট ছোট জলকণায় পরিণত হবে, এবং যে এই জলকণাগুলো বাতাসে ভাসমান ধূলিকণা, কয়লার গুঁড়ো, তরিদাহিত কণা ইত্যাদিকে আশ্রয় করে ভাসতে থাকবে, একেই বলবো কুয়াশা। তাহলে একটা জিনিস দেখেছি আমরা যে শহর ও শিল্পাঞ্চলে বেশি কুয়াশা দেখা যায়। দিল্লিতে দেখেছি যে সব সময় কুয়াশা, কেন, যেখানে যত বেশি শিল্প আছে, দূষণ বেশি, সেখানে বাতাসে ধূলিকণার মানও তত বেশি। তাহলে অবশ্যই শিল্পাঞ্চলে কিন্তু কুয়াশা অবশ্যই বেশি হবে। তোমরা নাকি ধোঁয়াশার নাম শুনেছ, ধোঁয়াশা বা ইংরেজিতে যাকে বলছে স্মগ। ধোঁয়াশার কিছুই নয়, ধোঁয়া প্লাস কুয়াশা। ধোঁয়ার ইংরাজি কি, স্মোক, আর কুয়াশার ইংরাজি হচ্ছে ফগ। এই দুটোকে একসঙ্গে মিলিয়ে হয়েছে স্মগ। এবার আমরা আমাদের লাস্ট যে বিষয় সেটা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। তো দেখা গেছে যে জল, ধরো 0 ডিগ্রি সি এর জল, একে যদি আস্তে আস্তে উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে দেখা যাবে যে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত জলের আয়তন হ্রাস পাচ্ছে। তারপর আবার 4 ডিগ্রি থেকে আরও বৃদ্ধি করলে কী হবে, জলের আয়তন বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত আয়তন হ্রাস পাচ্ছে মানে ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, আবার 4 ডিগ্রি থেকে যখন আরও বৃদ্ধি করছি তখন জলের আয়তন বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ঘনত্ব হ্রাস পাচ্ছে। এরূপ যে প্রসারণ, এটা কিন্তু অন্য কোনো বস্তুর ক্ষেত্রে দেখা যায় না। এই ঘটনাটাকে বলা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। তাহলে 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের আয়তন হচ্ছে সর্বনিম্ন, কিন্তু ঘনত্ব হচ্ছে সর্বাধিক। তাহলে যদি আমরা একটা গ্রাফ আঁকি, দেখো কি গ্রাফটা হচ্ছে, তাহলে আয়তন ভার্সেস উষ্ণতা গ্রাফ আঁকলে তাহলে কি দেখা যাচ্ছে যে 4 ডিগ্রিতে আয়তন হচ্ছে সর্বনিম্ন, আর ঘনত্ব ভার্সেস উষ্ণতা গ্রাফ আঁকলে 4 ডিগ্রি সিতে কি হচ্ছে, ঘনত্বটা দেখো ম্যাক্সিমাম, আর তারপরে আবার কমছে, তার আগেও আবার কমছে। এই জলের ব্যতিক্রান্ত প্রসারণ কিন্তু জলজ প্রাণীদের উপর একটা বিরাট প্রভাব আছে। ধরো মেরু প্রদেশে যেখানে সব সময় মানে জলের উপর বরফ জমে থাকে, তাহলে এখন আমরা ডিসকভারি চ্যানেলে দেখেছো যে এই বরফের তলা থেকে অনেকেই মাছ ধরে নিচ্ছে, বা যে সমস্ত শ্বেত ভল্লুক আছে সেই শ্বেত ভল্লুক কিন্তু বরফের তলা থেকে মাছ শিকার করে। তো উপরে বরফ নিচে জল কিভাবে সম্ভব সেটা একটু জানতে হবে। বরফ কত ডিগ্রিতে হয়, 0 ডিগ্রিতে। তাই 0 ডিগ্রিতে যখনই আসবে সেটা হয়ে যাবে বরফ,
আর বরফ কি, বরফ জানি আমরা জলের তুলনায় হালকা, কারণ বরফ যখন জমে সেটার আয়তন কিন্তু বেড়ে যায়। তো তোমরা একটা সহজ পরীক্ষাতেই করতে পারবে, করার চেষ্টা করো না, যাই হোক, একটা বোতলে ভর্তি জল নিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবে। একদিন পরে কি অবস্থা হয় দেখবে, পুরো বোতলটা ফেটেও যেতে পারে, আবার পুরো ফুলে উঠতে পারে। যাই হোক, অর্থাৎ জল যখন জমে বরফ হবে তখন কিন্তু সেটা আয়তনে বৃদ্ধি পায়। তাহলে এই রকম, এবং অর্থাৎ হালকা হয়ে যায়। তাহলে প্রথমে কি হবে, যে জলটা বায়ুর মানে ঠান্ডা বাতাসের সংস্পর্শে কি হবে, জমে বরফ হয়ে যাবে। তাহলে বরফটা ক ডিগ্রি, 0 ডিগ্রি। এবার কি হবে, এই বরফের তলায় কি থাকবে, 0 ডিগ্রি জল থাকবে। এবার আস্তে আস্তে কী হবে, জল যেহেতু তাপের মোটামুটি কুপরিবাহী, তাহলে কী হবে, এটা থেকে এটা অল্প ঠান্ডা, 1 ডিগ্রির জলটা কী হবে, ঘনত্ব আরেকটু বেশি, সেটা তার নিচে থাকবে। 2 ডিগ্রির জল হলে তার ঘনত্ব আরও বেশি। এইভাবে 3-4 ডিগ্রি উষ্ণতার জলের ঘনত্ব কিন্তু সবচেয়ে বেশি। তাই সব থেকে তলায় কি থাকবে, বিভিন্ন জলজ প্রাণী যেমন মাছ বা বিভিন্ন পোকা বা সামুদ্রিক বিভিন্ন জীব থাকবে। তাহলে সবচেয়ে তলায় 4 ডিগ্রি সি এর সবচেয়ে ভারী জল থাকবে। সেই জল থাকবে বলে এখানে কিন্তু জলজ প্রাণীরা বেঁচে থাকবে। তাহলে বুঝতে পারছো যে প্রাকৃতিকভাবেই জলের ব্যতিক্রান্ত প্রসারণের কিন্তু জলজ প্রাণীদের উপর একটা বিরাট ভূমিকা আছে। যদি জলের ব্যতিক্রান্ত প্রসারণ না থাকতো তাহলে কিন্তু জলের তলদেশে কিন্তু কোনো রকম জলজ জীব বাঁচতে পারতো না। তাহলে স্টুডেন্টস, তোমরা ভালো করে বই এই নোটগুলি টুকে নেবে এবং বই থেকে ভালো করে পড়বে, আর তোমাদের বন্ধুদেরকেও এই ভিডিওটি দেখতে বলবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।